পদ্মা সেতু আছে, ডক্টর ইউনূসও আছে, কিন্তু টুক করে ফালায় দেওয়ার মানুষটা আর নাই। কথা কিন্তু বাচ্চাটা ঠিকই বলছে। পদ্মা সেতু আছে, ডক্টর ইউনূস সাহেবও আছে, কিন্তু টুক করে পদ্মা সেতু থেকে ডক্টর ইউনূসকে যে মহিলাটি ফেলে দেবে সে লেজ গুটিয়ে পালিয়ে গেছে। সব কিছু আগের মতোই আছে, শুধু নাই আমাদের হাসু আপা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। স্বাধীন দেশে আপনাদেরকে আবারও স্বাগতম। একটু খুশি খুশি লাগতেছে অবশ্যই। আপনাদেরকে এমন কিছু নিউজ আজকে শোনাবো যেটা শুনলে আপনারাও খুশি হয়ে যাবেন। তার আগে একটা প্রশ্ন একটু আপনাদের কাছে করতে চাই, অনুরোধ করে একদম সত্য মনের কথাটা কমেন্ট বক্সে একটু লিখবেন, আমি সবার উত্তর দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে, আপনারা কি চান ফ্যাসিস্ট হাসিনাকে আবারও বাংলাদেশে আনা হোক, বাংলাদেশে হাসিনাকে ফিরিয়ে আনা হোক? এই কথার পক্ষে কি আপনি একটু কমেন্ট করবেন। আচ্ছা, যারা পক্ষে না, আপনারা যদি নাও চান তারপরেও আমরা হাসু আপাকে ফিরে আনবো, সেই ব্যবস্থা আমরা করতেছি। এবং সেই সাথে অন্তর্বর্তীকালীন সরকার বাহিরের দেশে যে টাকাগুলো পাচার করছে, এস আলম গ্রুপ সহ আরও যারা আছে সকলের টাকা আনার ব্যবস্থা করতেছে। এবং সেই সাথে হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকার যে একটা টোপ ফালাইছে, ভারত এই টোপটা হয়তো গিলতে পারে। আমরা প্রতিবেদনটি আপনাদেরকে শোনাবো। তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, একটু মনোযোগ দিয়ে আজকের প্রতিবেদনগুলো শুনতে থাকেন। আমি প্রথমেই আপনাদেরকে একটু কিছু হেডলাইন পড়ে শোনাচ্ছি, তারপর আমরা হাসু আপাকে নিয়ে আলোচনা করব। তাকে আনতে ডক্টর ইউনূস মোদি সাহেবকে কি টোপ দিয়েছেন এটার একটু পরে আসতেছি। নির্বাচন নিয়ে গতকাল যে বৈঠক করেছে অন্তর্বর্তীকালীন সরকার সকল দলের সাথে, সেখানে শুধু আওয়ামী লীগ সহ তার সঙ্গপাঙ্গ যে দলগুলো ছিল তাদেরকে ডাকা হয়নি। নির্বাচন আয়োজনে অযৌক্তিক সময় নষ্ট করবে না ডক্টর ইউনূস, এই কথা তিনি বলছেন। এবং বিএনপির নামে কেউ চাঁদাবাজি করলে তাকে পুলিশে ধরিয়ে দিন, এমনটা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কমলো জ্বালানি তেলের দাম, এটা আপনারা সকলেই জানেন। এবং সেই সাথে এস আলম গ্রুপের 1 লাখ কোটি টাকা পাচারের অনুসন্ধানে সিআইডি। আবারও বন্যার খবর, বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়েছে 59, ফেনীতে 23। এবং সেই সাথে দেশে বিদেশে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে বলতেছেন তারেক রহমান। এবং সেই সাথে আরও একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন হচ্ছে, বিএনপি জামাতের 3056 জনকে অব্যাহতি দিয়েছেন। আহা, যাদেরকে অব্যাহতি দিচ্ছে তাদের কপালগুলো পুড়ে গেছে। কিছু সুবিধাভোগী আপনার বিএনপির নেতাকর্মী আছে না, যারা এতদিন যাবৎ আনন্দে আওয়ামী লীগের সাথে তাল মিলিয়ে চলছে, এখন দল যখন ক্ষমতায় আসবে তখন মনে করেন যে তারা উঠে পড়ে লাগছে। যাই হোক, এবার আসেন আমরা প্রতিবেদনটাতে ফোকাস করি। শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ, ঠিক আছে? শেখ হাসিনাকে দেশে আনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার যেটা করতেছে আপনাদেরকে একটু শোনাচ্ছি, মনোযোগ দিয়ে একটু শুনতে থাকেন। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5ই আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান সাবেক প্রধানমন্ত্রী স্বৈরশাসক শেখ হাসিনা। যদিও স্বৈরশাসকটা পত্রিকায় লেখে নাই, এটা আমি নিজস্বভাবে অ্যাড করলাম। যাই হোক, বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। তার বিরুদ্ধে ডজন ডজন হত্যা মামলা হয়েছে। হবে না কেন? পুলিশ প্রশাসনের ভাইদেরকে দিয়ে আমাদের ছাত্র ভাইদেরকে আগুনে জ্বালাও পোড়াও যা কিছু করছে, ডজন না তো, এর নামে কোটি মামলা হওয়া দরকার। কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ করছে এই স্বৈরশাসক। আচ্ছা, মামলার সুষ্ঠু তদন্তের জন্য শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত চাইতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌহিদ হোসেন। হ্যাঁ, ফেরত চাইবে। এইবার ফেরত চাইলে ভারত কি করবে সেটাই দেখার বিষয়। আচ্ছা, তারপরে আসেন, গতকাল শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, যদি স্বরাষ্ট্র বা আইন মন্ত্রণালয় ভবিষ্যতে দেশে ফেরত চেয়ে অনুরোধ জানায় তাহলে ভারতকে তাদের এ দাবি মানতে হবে। তিনি বলেন, এ বিষয়ে মন্তব্য করার জন্য তিনি যদিও উপযুক্ত ব্যক্তি নন, তবে এমন কোনো অনুরোধ করা হলে তা ভারত সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করবে বলে মনে করেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনার ভারতে অবস্থান, আমি যদিও এটি নিয়ে উত্তর দেওয়ার যথাযথ কর্তৃপক্ষ না, তবে স্বরাষ্ট্র এবং আইন মন্ত্রণালয় অনুরোধ করলে আমাদের তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য অনুরোধ করতে হবে। তৌহিদ হোসেন আরও বলেন, যদি তাদের পক্ষ থেকে এমন দাবি আসে তাহলে তা ভারত সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলবে। ভারত সরকার এ বিষয়ে অবগত। অবশ্যই মোদি জানে, তো মোদি জানে না যে শেখ হাসিনারে নিলে কি হবে? অবশ্যই জানে। ভারত সরকার এই বিষয়ে অবগত। আমি নিশ্চিত যে তারা বিষয়টি বিবেচনায় রাখবে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় স্বার্থ সুরক্ষার ক্ষেত্রে
সব দেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখা আমাদের নীতি। আমাদের কারোর সঙ্গে শত্রুতা নয়, সবার সঙ্গে বন্ধুত্বতা চাই। আমাদের লক্ষ্য হলো সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক তৈরি রাখা। আমাদের প্রাথমিক লক্ষ্য জাতীয় স্বার্থ রক্ষা করা। প্রসঙ্গত গত 1 জুলাই থেকে দেশে শুরু হয় শিক্ষার্থীদের কোটা আন্দোলন। এই আন্দোলনকে কেন্দ্র করে 439 জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। এর বাইরে গত 6 আগস্ট পর্যন্ত আরও 103 জন সহ দেশে মোট 542 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 7 আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে যাওয়া আরও 26 জনের মরদেহ পাওয়া গেছে, জানিয়ে আগস্টের 7 তারিখ পর্যন্ত আন্দোলনের মৃত্যুর সংখ্যা দাঁড়ায় 568 জন। এর আগে 5 আগস্ট ছাত্র জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করেন দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী স্বৈরশাসক শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের পতনের পর নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। পরে তা পরিধি বাড়িয়ে 21 জন করা হয়। এরপরে দেশে বিভিন্ন স্থানে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিভিন্ন মন্ত্রী এমপিদের বিরুদ্ধে ডজন ডজন মামলা হয়। এ পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে 100 মামলা হয়েছে। 100 মামলার অধিকারী জনদরদি স্বৈরশাসক ফ্যাসিস্ট হাসিনা। আজকে আমরা যে প্রতিবেদনটি পড়লাম এটা জবাবদিহির একটা পত্রিকা আমাদের এই জায়গার। তবে আপনাদের কাছে অনুরোধ, আমরা পত্রিকা থেকে নিউজ পড়ার চেষ্টা করব এবং হেডলাইনগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব প্রত্যেক দিনের। এটা রাতে ভিডিও হবে। আপনাদের কাছে অনুরোধ, কোন পত্রিকাটা পড়লে আপনাদের জন্য সবথেকে বেশি সুবিধা হয় বা আপনারা কোনটাকে বেশি ট্রাস্ট করেন, এটা একটু আমাদেরকে জানাবেন। এটা জানালে আমাদের প্রতিবেদন করতে বা এই সম্পর্কে কথা বলতে আর সুবিধা হবে। কারণ আপনারা যেন তথ্যগুলোকে বিশ্বাস করেন এবং সেটা দেখে সেটা শুনে ভালো কিছু জানতে পারেন, এটা আমাদের আশা থাকবে। এবং কোন পত্রিকাটি এটা অবশ্যই কমেন্ট করবেন এ পর্যন্ত যারা ভিডিও দেখছেন। আরও একটা চ্যাপ্টার এখানে ছিল, গুমের শিকার রানা চোখের আয়নাঘর। এটা নিয়ে বলা দরকার ছিল কিন্তু ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, এজন্য হয়তো এ বিষয়ে বলতে চাচ্ছি না। তারপরেও একটু আপনাদেরকে পড়ে শোনাই, যেহেতু ভিডিও শেষে অনেকেই দেখবেন না সেজন্য একটু পড়তেছি। জোরপূর্বক গুমের শিকার অন্য ভুক্তভোগীদের চেয়ে এইচ আলম রানার অভিজ্ঞতার পার্থক্য হলো তিনি জানতেন যে ঢাকার সেনানিবাসের ভিতর তাকে ঠিক কোথায় রাখা হয়েছিল। এমন বন্দিশালা থেকে যারা জীবন ফিরে এসেছেন তাদের প্রায় প্রত্যেকেই বলেছেন তুলে নেওয়া থেকে সেল কিংবা জিজ্ঞাসাবাদ কক্ষের ভিতর না দেওয়া পর্যন্ত পুরোটা সময় তাদের চোখ বেঁধে রাখা হয়েছিল। একইভাবে চোখ বাঁধা অবস্থায় তাদের অচেনা জায়গায় ফেলে দেওয়া হতো। কিন্তু ক্লোজাবন খ্যাত সঙ্গীতশিল্পী রানাকে যেভাবে তুলে নিয়ে ঘটনাটি ঘটে, মধ্যরাতে কালো জানালায় রেজিস্ট্রেশন নাম্বারবিহীন মাইক্রোবাস, সাদা পোশাক, কেউ তাকে তুলে নিতে আসেননি। রানার চাচা বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন, সে কারণেই কিনা চলতি বছরের 14 ফেব্রুয়ারি রানাকে ওই গোপন বন্দিশালায় নিয়ে যান একজন সামরিক কর্মকর্তা। সেটা ছিল রানার বিবাহের সংবর্ধনার দিন। সেদিন অভিজ্ঞতার কথা বর্ণনা করে রানা বলেন, আমাকে পোস্ট অফিসের উল্টো পাশে সিএসডি টেস্ট রেস্তোরাঁর বাম দিক চকলেটে বাদামি রঙের গেটওয়ালা একটি দোতলা ভবনে নিয়ে যাওয়া হয়। ভবনের সামনে অনেক পুরাতন গাড়ি দাঁড় করানো ছিল। রানা ওই ভবনের একটি ছবি দিয়েছেন। পরবর্তীতে ঘটনার বর্ণনায় রানা বলেন, আমি যখন ভিতরে ঢুকি তখন বিমানবন্দরে যে ধরনের মেটাল ডিজেট অর্থ দেখা যায় সেরকম একটি আঁচের ভিতরে আমাকে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি অভ্যর্থনার কক্ষ ছিল, যে ডেস্কের পিছনে ডিরেক্টর জেনারেল অফ ফোর্সের ইন্টেলিজেন্স লেখা ছিল, একটি ফটক ছিল। সেখানে থাকা লাল বুকটির পাতাগুলো ছিল নীল ও লাল কালিতে লেখা নামে ভর্তি। দেখলাম রিপোর্টিং টাইমসের সঙ্গে আমার নামটিও সেখানে লেখা আছে, রানা। সকাল 8টা। পরবর্তীতে রানাকে যে কক্ষটিতে নিয়ে যাওয়া হয় সেখানে সোফা রাখা ছিল। রানা বলতে থাকেন, স্যুট পরা একজন কক্ষটিতে ঢুকলেন, পিছনে ছিলেন আরেকজন। তাদের পোশাক গায়ে থাকা বাজে লেখা ছিল ডিজিএফআই। এরপর শুরু হয় টানা 48 ঘন্টার জিজ্ঞাসাবাদ। কি পরিমাণ নির্যাতন নিপীড়নের আয়নাঘরও হয়েছে। আল্লাহ সবাইকে হেফাজত করুক, আর এই স্বৈরশাসকের একটা দেশে নিয়ে এসে বিচার করার তৌফিক দান করুক অন্তর্বর্তীকালীন সরকার সহ যারাই আসবেন। এর বিচার জনগণ দেখতে চায়। আজকের ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।